মা আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে আছি গুমা বিপদে, বাইরের আলো চোখে পড়ে না মা, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। দর্শক, এই যে ছবি সেটা এসছে দিনহাটাতে, যেখানে ওনাকে রাখা হয়েছিল লক আপ, তার একটা ছবি। উদয়ন গুহ শুয়ে আছেন, পাশে আরও একজন। এই হচ্ছে বাস্তব অবস্থা। কোথায় শুতেন, কোথায় ঘুমাতেন, কী সব বাড়ি, কী সব খাট, বিছানা, এসি, নরম গদি, নরম বালিশ, কি লাইফ। আর অন্যদেরকে ফাঁসানো, এই কেস দাও, সেই কেস দাও, জেলে ভরে দাও, পুলিশে হাজতে দিয়ে দাও, গাঁজা কেস দিয়ে জীবন শেষ করে দাও। এই সব ছিল উদয়ন গুহের সিলেবাস। আর এখন তার হালটা ওটাই। একটা ছোট্ট 10x10 ছোট্ট একটা ঘর, হাজত, লক আপ, সেখানে রাত কাটাচ্ছেন উদয়ন গুহ। সেখানে রাত কাটাচ্ছেন উদয়ন গুহ। যেভাবেই হোক এই ছবিটা আমার কাছে এসছে, একটা স্টিল পিকচার, আর আমি এটা বানিয়েছি। বেদের মেয়ে জ্যোৎস্না বলে একটা সিনেমা হয়েছিল আমাদের ছোটোবেলায়, খুব হিট করেছিল। তো এই গানটা নিশ্চয়ই যারা আমাদের এজের গ্রাম বাংলার, আমি জানি না শহরের লোকেরা এই সিনেমা দেখেছেন কিনা, কিন্তু আমরা গ্রামের ছিল তো, তখন এই বিয়ে বাড়িতে ভিডিও ভাড়া হতো। আমার খুব মনে আছে এই সিনেমা যখন হিট হয়েছিল, তখন আমি ক্লাস 5-এ পড়ি। ওই বিয়ে বাড়ি হলে গ্রামের দিকে, যেখানে কারেন্ট কিছু ছিল না, জেনারেটর ভাড়া করে এনে বিয়ে বাড়িতে ভিডিও বুঝতে পারছেন তো, রঙিন টিভি, তার সঙ্গে ভিসিআর ক্যাসেট প্লে করে দেখানো হতো। তো খুব হিট করেছিল সিনেমাটা, আমার যেটা মনে পড়ে। তো গানটা আমার মনে পড়ে যাচ্ছিল উদয়ন গুহের এই ছবিটা দেখে, ওই সিনেমার গানের কথা। তো এটা আমি মিক্স আপ করিয়েছি, যে কতটা প্রাসঙ্গিক লাগছে একটু দেখুন। তো এই হচ্ছে উদয়ন গুহর অবস্থা। কত হুমকি হুঁশিয়ারি। শুভেন্দু অধিকারী একবার এই এলাকাতে যাচ্ছিলেন, তাকে মেরে ফেলার প্ল্যান হচ্ছিল কার্যত। দর্শক নিশ্চয় মনে আছে, লোকজনদেরকে ফিট করে তার গাড়ির ওপরে কি আক্রমণ, কত কি। আর ঘটনার পরে এমন ভাব যেন কিছুই জানেন না। এই যে সব ভিডিও, দিনহাটাতে শুভেন্দু অধিকারী এলওপি হিসেবে গেছিলেন। তো সেই এলওপিকে মানে একেবারে মেরে ফেলার সব বাহিনীকে জড়ো করা হয়েছিল। এবং যে গাড়িতে ছিলেন, গাড়িটা খুব শক্তপোক্ত ছিল, বুলেট প্রুফ, না হলে যে কী হতো সেদিন, মানে সাংঘাতিক হয়েছিল। সাংঘাতিক সব লোকজন জড়ো করে একেবারে ভেঙে মেরে ফেলার মতো একটা পরিকল্পনা। আর প্রশ্ন করতেই উদয়ন গুহ, মানুষের ক্ষোভ, জনতার ক্ষোভ, কি করব, এই টাইপের বক্তব্য থাকতো। শুধু শুভেন্দু অধিকারী কেসটা না, অন্যান্য ক্ষেত্রেও বললে মানুষের ক্ষোভ, জনরোষ। আসলে শুধু উনি না, ওনাদের যারা নেতা তারাও তো ওই কথা বলে থাকেন না। অভিষেক ব্যানার্জি তিনিও বলতেন জনরোষ, নাড্ডা গাড্ডাই পড়েছেন, এসব বলে থাকেন। তো এবার এক তো আইনের শাসন এখন হচ্ছে, আর তার সঙ্গে এখনও জনরোষ হচ্ছে, ডিম থেরাপি চলছে। আজকেও ওনার ক্ষেত্রেও হয়েছে। আমি দর্শক একটু দেখাই। জনরোষ বলে সব কিছুকে অন্যভাবে ঘুরিয়ে দেওয়া এই উদয়ন গুহরা, তারা যখন বেকায়দায় পড়লেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আজকেও দেখলাম জনরোষ হয়েছে। কি হয়েছে না, যখন আদালতে বা ওই হাসপাতালে মেডিকেল করতে নিয়ে যাওয়া হচ্ছিল, এখন যেটা চলছে, খুব হিট করেছে, ডিম থেরাপি ওখানেও হচ্ছিল। তো ডিম থেরাপি থেকে বাঁচতে বা একটু সাহায্য করেছে আর কি পুলিশ, একটা হেলমেট পরিয়ে দিয়েছিল। মানে এমনই অবস্থা, ডিম থেরাপির ডোজ এমন বাড়ছে দিনে দিনে,
তো পুলিশের আবার নিরাপত্তার মানে পুলিশের দায়িত্ব নিরাপত্তা দেওয়া, রাজধর্ম পালন, হয়তো পুলিশ সেটা করেছে, কিন্তু মানুষ যেন পেলে একেবারে সামনে থেকে যা ইচ্ছা তাই করে ফেলেন, মানে এতটাই ক্ষোভ বিক্ষোভ ছিল। যাই হোক, তো হেলমেট পরিয়ে ওনাকে নিয়ে আসা হয়, তাদের কি আছে, মাথায় না হয় ডিমটা লাগলো না, মাথার আশেপাশে সব তো খোলা আছে। তো দেখুন ওনাকে যখন ওই হেলমেট পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, গাড়িতে তোলা বা বের করানো, তখনও দেখুন জনরোষ কিভাবে আছড়ে পড়েছিল। দেখুন ডিম থেরাপি হয়েছে, তার সঙ্গে উদযাপনা করা হয়েছে কেক কেটে। মানুষ খুব স্বস্তি পেয়েছেন। এই উদয়ন গুহ এত জ্বালিয়েছেন, তাকে এখন বন্দি দেখে, এই হাজতে দেখে বা ওই বাইরে পুলিশ লকআপে নিয়ে আসা, এসব দেখে মানুষ খুব খুশি হয়েছেন বলে খুশিটাকে যেভাবে মানাই, যে যার মতো করে সেটা মানাচ্ছেন। তো এখানে কেকও কাটা হয়েছে। এখন বিচার চলছে, প্রতারণা, নানান সব অভিযোগ আছে না ওনার বিরুদ্ধে। আর যারা আমি শুনলাম যারা ওখানে এসছেন ডিম হাতে করে বা এই উদযাপন করতে, তাদের অনেককেই মিথ্যা কেসে ফাঁসিয়েছিলেন এই উদয়ন গুহ, যাদেরকে এই রকম হাজতে কাটাতে হয়েছে রাতের পর রাত। এবার আপনি কাটান। আমি শুনছি পুলিশ কাস্টডিতে 6 দিন না কদিন আপাতভাবে নেওয়া হয়েছে, আরও অনেক কেস আছে, নিশ্চয়ই সেগুলো ট্যাগ করা হবে। ফলে এখন একটু জেলের ভাত খাও। আর মুখ্যমন্ত্রী এটাও বলেছেন, যেখানে অন্যায় করেছেন, কোনো ক্ষতি করেছেন, সম্পত্তি নষ্ট করেছেন সরকারি, সেক্ষেত্রে যারা এসব করবেন তাদের সম্পত্তিকে বাজেয়াপ্ত করে নিলামে চড়িয়ে সেখান থেকে ক্ষতিপূরণ করা হবে, সেটাও বলেছেন নতুন মুখ্যমন্ত্রী। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। এনারা ভেবেছিলেন এইভাবেই চলে যাবে, যা খুশি। সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে কত কথা, আজকে সেন্ট্রাল ফোর্স না থাকলে তো আরও হতো খানিকটা চাটন, তারাই তো বাঁচাচ্ছেন। এসব লোকেদেরকে না অ্যাকচুয়ালি পুরো পাবলিকের হাতে তুলে দেওয়াটা উচিত, কিন্তু বর্তমান সরকার বলছে শাসকের আইন চলবে না, আইনের শাসন চলবে, যেটা করার আইন মোতাবেক করা হবে, তাই ওইভাবে করতে দিচ্ছে না। কিন্তু এরা যা করেছে, আর উদয়ন গুহ মনে হচ্ছে ঠিক সুযোগটা পেলেন না আবার পাল্টি খাওয়ার। ইনি পাল্টিবাজ, মানে বাম থেকে ফরওয়ার্ড ব্লক থেকে টিএমসিতে গেলেন। আবার নিশ্চয় মনে আছে 21 সালে যখন মানে একটা হাওয়া এসে গেছিলো পরিবর্তনের, তখন কিন্তু চেষ্টা করছিলেন পাল্টি মারার, তারপর আবার কোনোভাবে থেকে যাওয়া বা ওনাকে না নেওয়া এদিক থেকে। আবার যেই ক্ষমতায় চলে এলো 21-এ কি আবার ফোঁস। আর এবারের ভোটের আগে কিছুদিন আগে থেকে উনি বুঝতে পেরেছিলেন যে মনে হচ্ছে হাওয়া খারাপ, তা সেই জন্য দেখবেন খানিকটা চুপ হয়ে গেছিলেন। এমনকি ভোটের দিনও উনি খুব বেশি অভিযোগ করেননি। একটা অভিযোগ করেছিলেন সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে, কিছুক্ষণ পর ক্ষমা চেয়ে নিয়েছিলেন যে না এরকম কিছু করেনি সেন্ট্রাল ফোর্স। উনি বুঝে গেছিলেন হাওয়া খারাপ, কিন্তু উনি নিশ্চয়ই চেষ্টা করেছিলেন পাল্টি খাওয়ার, কিন্তু এদিক থেকে নেওয়ার কোনো সুযোগ ছিল না। ফলে আর ওই নিজেকে বাঁচানো, উল্টো দিকে পাল্টি মেরে সেই সুযোগ পাননি। এখন বিচার হচ্ছে, মানুষ অভিযোগ করছেন, অভিযোগ করতে পারছিলেন না যারা, তারা এখন অভিযোগ করছেন, আর পুলিশও সেই মতো করে ব্যবস্থা নিচ্ছে। কালকে কলকাতা থেকে ধরে ব্যাস কাস্টডিতে নেওয়া, এখন এই আমি বন্দি কারাগারে চলছে। দর্শক বলবেন যা বলার, যা সব দেখছেন শুনছেন, যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।